বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী দিবসে যুক্তরাষ্ট্র ও বিএনপিপন্থী প্রবাসীদের এক সুর। রাজনীতির মাঝে বেনজির আজিজ বিতর্ক, ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে উড়ে গেলেন হেলিকপ্টারে। সুন্দরবনের বাঁকে বাঁকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। তৃতীয় ধাপের উপজেলা ভোটেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। বুধবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ থেকে নারী শান্তিরক্ষী পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা না করে মানব কল্যাণে অর্থ ব্যয়ের আহ্বান জানান তিনি। শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বীর যোদ্ধাদের সম্মানে প্রতিবছর ২৯ মে পালন হয়ে আসছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের কথা। প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে চ্যালেঞ্জময় নতুন বৈশ্বিক বাস্তবতায় শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্যদের আরও বেশি প্রশিক্ষিত করে পাঠানোর কথা জানান সরকার প্রধান। বলেন, বাংলাদেশ থেকে এখন আরও বেশি নারী সদস্য নিতে আগ্রহী জাতিসংঘ। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। এ সময় যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতায় টাকা না ঢেলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা সহ মানব কল্যাণে অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। আমরা শান্তির কথা বলি, কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা জলবায়ু অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে, এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। পরে বিভিন্ন মিশনে কর্মরত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এ সময় বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে শান্তিরক্ষীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। বিজয়ী জাতি হিসেবে মর্যাদা নিয়ে চলতে হবে, মাথা উঁচু করে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আর তারাই ডয়েচে ভ্যালেকে দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি করিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বুধবার দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এবার টার্গেট করে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করছে গোষ্ঠীটি। ডয়েচে ভ্যালে আপনারা চেনেন, DW, তারা একটি ডকুমেন্টারি বানিয়েছে। তারা টার্গেট করেছে একটা প্রতিষ্ঠানকে এবং এই দেশকে, বাংলাদেশ সেনাবাহিনী, তার মান সম্মান, তার ইন্টিগ্রিটি, সেটিকে টার্গেট করেছে। এবং আন্তর্জাতিকভাবে শান্তিরক্ষা মিশনে আমাদের যে পারফরমেন্স, আমরা গোটা বিশ্বব্যাপী আমাদের যে সুনাম, সেই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য, আমাদেরকে খাটো করে দেখানোর জন্য এক ধরনের ম্যালিশিয়াস, দুরভিসন্ধিমূলক একটি অপপ্রচারমূলক একটি ডকুমেন্টারি তারা তৈরি করেছে। বাংলাদেশকে খাটো করার জন্য একটি গোষ্ঠী একটা সিন্ডিকেট করেছে, একটা নেক্সাস তৈরি করেছে, করে তারা এইভাবে আন্তর্জাতিক কিছু গণমাধ্যমকে ব্যবহার করে এই ধরনের অপপ্রচার তারা করছে। আজিজ বেনজিরের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, দুর্নীতিবাজ ও জনগণের অধিকার হরণ করাকে সৃষ্টি করেছে সরকার। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বদ্ধপরিকর সরকার।
দুর্নীতি ও জনগণের অধিকার হরণের অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দুদক। এ নিয়ে রাজনীতির মাঠেও চলছে বিতর্ক। ক্ষমতাসীন দল আর বিরোধী দলের পাল্টাপাল্টি অভিযোগ আর সমালোচনায় উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন দলটির শীর্ষ নেতারা। এ সময় মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, আজিজ বেনজির সরকারের সৃষ্টি। তাদের অপরাধের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। সাবেক পুলিশ প্রধান আমেরিকান স্যাংশন পাওয়ার পরও তাকে আপনারা আইজি বানিয়েছেন। একইভাবে যে সাবেক সেনা প্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে। এদিকে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় নেবে না কোনো বাহিনী। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বলেই অভিযুক্তদের বিষয়ে তদন্ত করছে দুদক। তারা যেটা প্রচারণা চালাচ্ছে বেনজির, আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছে, যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। বিএনপির আমলে তাদের সৃষ্টি করা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও আওয়ামী লীগ এ বিষয়ে কঠোর বলে দাবি করেন সম্পাদক ওবায়দুল কাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, যে যত ক্ষমতাশীলই হোক, আইন নিজস্ব গতিতে চলবে। এ অবস্থায় দেশের কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধের পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে শক্ত অবস্থান নিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে বসে কমিটির তৃতীয় সভা। ব্রিফিংয়ে সালমান এফ রহমান জানান, এখন থেকে রাজুক এলাকার বাইরে নতুন কারখানা ও বাণিজ্যিক ভবন নির্মাণে পেশাদার প্রকৌশলীদের স্বাক্ষর ছাড়া ডিজাইন পাস করা যাবে না। ডিসি দের আন্ডারে যে কমিটি, তারা পারমিশন দেয়, সেখানে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওদের লিস্ট দিবে এবং ডিসি যারা যখন দিবেন তারা দেখবে তালিকাভুক্ত যারা আছেন তাদের সই আছে কিনা যে ডিজাইনে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। কারখানাগুলোতে কর্মপরিবেশ নিশ্চিত করতে এরই মধ্যে ১৭২টি মার্কেট এবং ১০,২০৭টি কলকারখানা পরিদর্শন করে কঠোর নিয়ম নীতি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সালমান এফ রহমান। কলকারখানাগুলি আমরা কিন্তু পরিদর্শনটা করেছি। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় না গিয়ে খুলনার কয়রা থেকে ফিরলেন প্রতিমন্ত্রী। হেলিকপ্টার থেকে কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ বিতরণ করে ফের উড়ে গেলেন। যদিও এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। খুলনার কয়রা উপজেলার দশালী গ্রামের দুর্বল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। একই অবস্থা উপজেলার আরও কয়েকটি স্থানে। এতে বিপাকে শত শত পরিবার। আমরা ৫-৭০০ জন লোক এখানে কাজ করেছি। কাজ করার পরে জোয়ারের প্রভাব হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, যার ফলে আমরা আর বাচ্চাটিকে রাখতে পারলাম না। মা বোনেরা কিভাবে রাস্তাঘাটে বেরিয়ে আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভেড়িবাদ চাই।
এমন পরিস্থিতিতে বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান। সেখানে নামমাত্র ত্রাণ দিয়ে তিনি চলে যান। এতে ক্ষোভ প্রকাশ করে দুর্গতরা। মাননীয় মন্ত্রী এই এলাকায় এই জনপদে না আসায় এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ হয়ে গেছে। আমাদের এখানে আসলে সবচেয়ে ভালো হতো, দেখতো আমাদের সুখ দুঃখ। ঘরে চাউল না দিলেও, খাবার না দিলেও অন্তত রাস্তাঘাটগুলো আমরা এইটাই চাই। তবে ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী আশ্বাস দেন দুর্ভোগ লাঘবে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতির সমস্ত রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রিপোর্ট পেশ করব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। ঘূর্ণিঝড় রেমালে খুলনার কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় অন্তত 20টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে, তলিয়ে গেছে 9,000-এরও বেশি চিংড়ি ঘের। এদিকে খুলনার কয়রার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পরিদর্শনে যান ভোলার চরফ্যাশনে। সেখানে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত 450 পরিবারকে সরকারের খাদ্য সহায়তা তুলে দেন। বলেন, দুর্গত এলাকার উন্নয়নে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। দুর্যোগের ঢাল হিসেবে পরিচিত সুন্দরবনের বিভিন্ন স্থানে এখন ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন। গাছগাছালি বিধ্বস্ত, বিপর্যস্ত বন্যপ্রাণীও। মাহমুদ হোসেনকে সঙ্গে নিয়ে সুন্দরবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বেল্লাল হোসেন সজল, ছবি তুলেছেন আব্দুল হালিম। ঝড় চলে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। ঝড় মোকাবেলায় উপকূলে ঢাল হিসেবে কাজ করতে গিয়ে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন এখন ক্ষতবিক্ষত। ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের জেটি, মিষ্টি পানির পুকুরসহ অন্যান্য অবকাঠামো। বুধবার সকাল পর্যন্ত সুন্দরবনের পূর্ব ও পশ্চিমের করমজল, কটকা, কচিখালী সহ বিভিন্ন এলাকায় 39টি মৃত হরিণ পাওয়া গেছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছে 17টি। বন বিভাগের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 70টি জেটি, 25টি টহল ফাঁড়ি, রেলিং, পর্যটক চলাচলের রাস্তা সহ ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা। জোয়ারের লবণাক্ত পানি ঢুকে তলিয়ে গেছে 80টি মিষ্টি পানির পুকুর। এতে বনকর্মী সহ বনের প্রাণীদের সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। মিষ্টি পানির 2টা পুকুর আপনার লবণ পানিতে আপনার তলায় গেছে। আর আমাদের এখানে যে ফুড টেল ঘোরার জন্য যে টেল ছিল, ওটা হাতলগুলো গাছ পরে আপনার ভেঙে গেছে। আমাদের এখানে অনেক গাছ ভেঙে গেছে, অনেক টেল ভেঙে গেছে এবং এখানে পানিতে অনেক প্লাবিত হয়েছে। বন কর্তৃপক্ষ বলছে ক্ষতির পরিমাণ নির্ণয় করে তা সমাধানের চেষ্টা চলছে। আশা করছি অল্প দিনের ভিতরেই পানি শেষ করে দিবে এবং বৃষ্টি পানি আসলে সেই পানিতে আমরা মোটামুটি যে পানি পাবো তা দিয়ে হয়তো আমরা পরবর্তী ব্যবহার করতে পারবো এবং বন্য প্রাণীও সেখানে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে 6,27 লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে বন বিভাগ। সুন্দরবন রক্ষার্থে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের করমজল থেকে বেলাল হোসেন সজল, সময় সংবাদ। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার সন্ধ্যা 7:15টার দিকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। উৎপত্তিস্থল মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের মাওলাইক শহর। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.4। এ সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় বাসিন্দারা ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। পছন্দের প্রার্থীর বিজয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। ভোটে জাতীয় পার্টি সহ অন্য দলেরও কয়েকজন। ভোটের ফলাফলে পছন্দের প্রার্থীর জয়, তাই তো বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে মিছিল, স্লোগানে চলে বিজয় উদযাপন। বুধবার সন্ধ্যার পর থেকেই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল আসতে শুরু করে। রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণার পরেই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন জয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা। তাদের আনন্দে যোগ দেন বিজয়ী প্রার্থীরাও। ফুলের মালা দিয়ে পছন্দের জনপ্রতিনিধিকে বরণ করেন কর্মীরা। এটা শুধু আমার বিজয় না, এটা যারা আমাকে সহযোগিতা করে এখানে নিয়ে এসেছে তাদের বিজয়। যে প্রতিশ্রুতি নিয়ে আমরা নির্বাচিত হয়েছি, ইনশাআল্লাহ আমার এই প্রতিশ্রুতি আমি শতভাগ সততার সহিত, আমার ইমানের সহিত আমি আমার প্রতি যে দায়িত্ব কর্তব্য অর্পিত হবে, আমি সেই দায়িত্ব কর্তব্য পূর্বের ন্যায় ইনশাআল্লাহ সফলভাবেই পালন করব। নির্বাচনী ফলাফলে জয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের মধ্যে বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের। অন্যান্য দলেরও কয়েকজন জয়ী হয়েছেন, তবে ভোটারদের প্রত্যাশা
দলীয় বিবেচনায় নয়, এলাকাবাসীর কল্যাণে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। জনগণের কল্যাণের কাজ করবে, জলবদ্ধতা নিরসনের কাজ করবে, আপনার মাদকমুক্ত সমাজ গড়বে। তৃতীয় ধাপে 87 উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে 16টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারে হয় ভোট। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াদ। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, এ দফায় ভোট পড়েছে 35%। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিলেন। তারা তাদের সক্ষমতা প্রদর্শন করতে পেরেছেন। প্রায় বলতে গেলে 2-4টি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা এ যাবৎ যে উপস্থিতির যে তথ্য পেয়েছি সেটা আমাদের পর্যালোচনায় এটা 35+ হতে পারে, 35+, বেশি হতে পারে, কমও হতে পারে, 35+, কারণ নিশ্চিত করে বলতে আরও হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। বেসরকারি একটি ব্যাংক টিকিটের টাকা আটকে রাখায় হজ পালন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে 682 জন হজযাত্রী। 2 দফায় লিখিত নির্দেশনা দিয়েও সমাধান পায়নি ধর্ম মন্ত্রণালয়। এরপরও মন্ত্রী বলছেন অবিলম্বে সমস্যার সমাধান হবে। নিজামুদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ। বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন 85,000-এর বেশি মুসল্লি। এখন পর্যন্ত হজযাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ পাওয়া না গেলেও 682 জনের হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেসরকারি একটি ব্যাংক হাজিদের টাকা আটকে রাখায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে 2 দফা টাকা ছাড় করতে লিখিত নির্দেশ দেওয়ার পরও অর্থ ছাড় করেনি প্রিমিয়ার ব্যাংক। জানা গেছে আকবর হজ গ্রুপ এবং নর্থ বেঙ্গল হজ ট্যুরস নামের 2টি এজেন্সির গাফিলতির কারণেই তৈরি হয়েছে এই সংকট। আকবর গ্রুপের হাতে ছিল 428 জন হজযাত্রী, আর বাকিরা নর্থ বেঙ্গল ট্যুরসের হাতে। সব মিলিয়ে হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট বাবদ 13,28 লাখ টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা আছে। নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে টিকিট হবার কথা ছিল অনেক আগেই, কিন্তু ব্যাংকের তরফে অর্থ ছাড় না করায় সেটি ঝুলে আছে। ধর্ম মন্ত্রণালয়ের 2 দফা চিঠির কোনো উত্তর দেয়নি ব্যাংকটি। মঙ্গলবার বিকেলে পল্টনে আকবর হজ গ্রুপের মূল অফিসে যায় সময় সংবাদ। ক্যামেরায় কথা না বললেও কর্মকর্তারা জানিয়েছেন আকবর গ্রুপের কাছে প্রিমিয়ার ব্যাংকের মোটা অঙ্কের টাকা ঋণ আছে। সেই টাকা শোধ না করায় হয়তো হাজিদের টাকা আটকে দিয়েছে ব্যাংকটি। ব্যাংক আমাদের কাছে পায় কিছু, কিন্তু তাদের সাথে আমি সংখ্যাটা বলতে পারবো না। আচ্ছা, মানে সেই টাকাটা এটা আমাদের বসে দেবে না? হ্যাঁ, ওরাটাই নিচ্ছে এরা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওরা তো বসের সাথে কথা বলতে কমপ্লিট যে ছেড়ে দেবে এরকম একটা কিন্তু দেওয়ার পরও ওরা এখন দিচ্ছে না। অবশ্য ধর্মমন্ত্রীর আশা অবিলম্বে সমস্যার সমাধান হবে। সবকিছুই সমাধান হয়েছে ইনশাল্লাহ, টেনশন করার কোনো কারণ নেই। একদম সবকিছুই কমপ্লিট, আমাদের কোনো কিছুতে কোনো সমস্যা নেই। সকল ভিসা সম্পন্ন হয়েছে, আর কি সকল ভিসা সম্পন্ন হয়ে গেলে আর কোনো কিছু বাকি থাকে না। সমস্যার কথা স্বীকার করে আশ্বাসবাণী শুনিয়েছেন হাবের সভাপতিও। এর সংখ্যা থাকার কোনো কারণ নেই। এটা একটা রাষ্ট্রীয় আইন, আর ব্যাংকগুলি রাষ্ট্রীয় আইন এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম অনুসারে চলে। তো এটা নিয়ে আমার মনে হয় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। 9 মে শুরু হয়েছে এবছরের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার শেষ ফ্লাইট আগামী 12 জুন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমা সহ ইসরায়েলিদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড। দেশের পার্লামেন্টে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। অনেক বছর ধরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডের, তবে বিশ্ব রাজনীতি সহ নানা কারণে তা হয়ে ওঠেনি। এবার দেশটির পার্লামেন্টে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। পাশাপাশি তুলে ধরেন ইসরায়েলের বর্বরচিত কিছু ঘটনাও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পরপরই কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়
ডাবলিন ও রামাল্লার মধ্যে। আয়ারল্যান্ডে ফিলিস্তিনি মিশনের মর্যাদা দূতাবাসে উন্নীত হবে এখন। অন্যদিকে ইসরায়েল জানায় আয়ারল্যান্ডের এমন পদক্ষেপে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশটি। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ডাবলিন বলছে ইসরায়েল অযৌক্তিক কথা বলছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় খুশির জোয়ার বইছে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। অ্যাজ এ মুসলিম উই ফিল প্রাউড যে একটা খ্রিস্টিয়ান দেশগুলি তারা একটা মুসলিম কান্ট্রিকে তারা সাপোর্ট করেছে এবং এইভাবে আরো ইউরোপিয়ান দেশ সাপোর্ট করবে এটা আমরা আশা করি। আয়ারল্যান্ড সরকার প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই জন্য আমরা আয়ারল্যান্ড সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পর্যায়ক্রমে বিশ্বের সব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেও আশা প্রকাশ করেন আইরিশরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্বচ্ছতা এবং তাদের অধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে একজোটে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার। বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আব্দুল হাসান মৃধা। এ সময় সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যায় সর্বোচ্চ উল্লেখ করে সৌদি উপমন্ত্রী জানান, কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি আরবে দিন দিন বাংলাদেশি কর্মীর চাহিদা বাড়ছে। প্রতিবেশী দেশ ইতালি সহ ইউরোপের অনেক দেশে ই পাসপোর্ট সেবা চালু হলেও পিছিয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশন। আর তাই দ্রুত এই কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে বিস্তারিত। ইউরোপে প্রবাসী বাংলাদেশি বসবাসের সংখ্যায় অনেক দেশের চেয়ে ফ্রান্স এগিয়ে থাকলেও নানা সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে। বিভিন্ন দেশের বাংলাদেশি মিশনে এরই মধ্যে চালু হয়েছে ই পাসপোর্ট সেবা, কিন্তু প্যারিসে এখনও তা চালু হয়নি। এ অবস্থায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা দ্রুত এই সুবিধা চালুর দাবি জানিয়েছেন। অচিরে যেন আমাদের ফ্রান্স দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করা হয়। আমরা জোরালো দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের ই পাসপোর্ট সেবা এবং এনআইডি সেবাটা খুব দ্রুত ফ্রান্স দূতাবাসে চালু করেন। এদিকে পাশের দেশ ইতালিতে রয়েছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সেবা, কিন্তু তা থেকেও বঞ্চিত ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। অনেকের এনআইডি কার্ড আছে, কিন্তু এনআইডি কার্ডের তথ্যগত অনেক ভুল রয়েছে, এগুলা সংশোধনের কোনো সুযোগ নাই। গুরুত্ব বিবেচনা করে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান কমিউনিটি নেতারাও। ই পাসপোর্ট এটা একটা সময়ের দাবি। এর আগেও বহুবার আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেছি সরকারকে অবগত করার জন্য যে ই পাসপোর্ট ফ্রান্সবাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য কত ইম্পর্টেন্ট। এ বিষয়ে ফ্রান্সের বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে তারা জানান এই কার্যক্রম চালুর প্রয়োজনীয় যন্ত্রপাতি এরই মধ্যে দূতাবাসে এসে পৌঁছছে। নির্দিষ্ট তারিখ না জানালেও দ্রুত এ সেবা মিলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। চট্টগ্রাম ও রংপুর বিভাগের মতো বাংলাদেশের সব পুলিশ স্টেশনে প্রবাসী সহায়তা ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। জীবিকার তাগিদে বিদেশের মাটিতে থাকলেও পরিবার পরিজনের নিরাপত্তার বিষয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠায় থাকেন প্রবাসী বাংলাদেশিরা। জমি দখল, সন্ত্রাসীদের উৎপাত ও পারিবারিক কলহসহ বিভিন্ন বিষয়ে উদ্বেগে দিন কাটে তাদের। এই অবস্থা পরিবর্তনে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মতো দেশের সব পুলিশ স্টেশনে প্রবাসী সহায়তা ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। স্থানীয় সময় গত সোমবার রাতে শারজায় বাংলাদেশ মিশনের সঙ্গে মুক্ত আলোচনায় বসে বাংলাদেশ কমিউনিটি। সেখানে প্রবাসীরা তাদের এই আহ্বান জানান। এরই মধ্যে চট্টগ্রাম ও রংপুরে চালু হওয়া প্রবাসী সহায়তা ডেস্কের সুফল পাওয়ার কথা জানিয়েছেন কিছু প্রবাসী। তবে অনেকে এখনও এই সহায়তা ডেস্কের কার্যক্রম ও সেবা সম্পর্কে জানে না। শারজায় বাংলাদেশ সমিতির কার্যালয়ের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রবাসীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তারাও। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর।
যোগ্যতার মানদণ্ডে অংশ নেয়া সব কটা টি-20 বিশ্বকাপে শতভাগ ব্যর্থ। তারপরও দলের সমালোচনা চান না টাইগার অধিনায়ক, তাই এবারও কোনো কিছু প্রত্যাশা না করার অনুরোধ শান্তর। দ্য গ্রিন রেড স্টোরির ব্যানারে একে একে মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের স্কোয়াডের সদস্যরা। তামিম, হৃদয় কিংবা ফিজ রিশাদরা সেখানে নিজেদের লক্ষ্যের কথা জানালেও বাড়তি আগ্রহ ছিল টাইগার অধিনায়ককে ঘিরে। অধিনায়ক আসলেন, সাক্ষাৎকার দেশ ছাড়ার আগে নেওয়া হলেও বর্তমান প্রেক্ষাপটে তা যেন আরও প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপেও ভরাডুবির শঙ্কা স্পষ্ট। নাজমুল হোসেন শান্ত তাই বেশ আগেভাগেই করে রাখলেন সমালোচনা না করার অনুরোধ। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন, এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি, আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। একে একে নবমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশ। তবে এখনও একটা নকআউট ম্যাচ খেলার যোগ্যতা হয়নি টাইগারদের। আর এবার আত্মবিশ্বাসে এমনই ঘাটতি যে কোনো লক্ষ্যই নেই। এগিয়ে যেতে তার চাওয়া ছোট ছোট উন্নতি। এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয়। সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। নিজের কাজটা ঠিকমতো করাটা ইম্পর্টেন্ট। যার যে রোল, ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো যদি ঠিকভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় ডিফারেন্ট রেজাল্ট হবে। নিজের প্রথম বিশ্বকাপে অধিনায়কত্বের অপেক্ষায় থাকা শান্ত দারুণ রোমাঞ্চিত। অবশ্য এই গুরুদায়িত্বের চিন্তা মাথায় নিয়ে আপাতত বাড়তি চাপ নিতে নারাজ এই টপ অর্ডার ব্যাটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব হারালেন সাকিব আল হাসান। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 র্যাঙ্কিংয়েও নিজের মসনদ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। কারো কাছে তিনি সুপারম্যান, কারো কাছে সুপার হিউম্যান। আর এক ভক্তের জবানিতে একটা সময় বাংলাদেশের ক্রিকেটে যাকে ভাবা হতো শুধুই একটা নক্ষত্র, সময়ের পরিক্রমায় দেখা গেল তিনি নিজেই একটা ক্রিকেট আকাশ, সাকিব আল হাসান। কিন্তু দিন শেষে আকাশের নক্ষত্রেরও পতন হয়। আর সাকিব তো রক্ত মাংসের মানুষ, তারও শেষ আছে। যার শুরুটা হয়তো হয়ে গেল এই টি-20 বিশ্ব আসর থেকেই। এবার যে বিদায় বলার পালা। বিশ্বকাপ এখনো শুরু হয়নি, তার আগেই এই আলোচনা অনেকটা অবান্তর মনে হতে পারে। কিন্তু আইসিসি র্যাঙ্কিং বলছে বিশ্বকাপের আগেই শুরু হয়ে গেছে সেই শেষের শুরু। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত শেষ র্যাঙ্কিংয়ে নিজের মসনদ হারিয়েছেন মিস্টার 75। ওয়ানডে টেস্টের পর এবার টি-20 অলরাউন্ডারের সেরার খেতাবটাও চলে গেল সাকিব আল হাসানের। সংক্ষিপ্ত সংস্করণের সেরা অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল মাসে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই একবার শীর্ষস্থান থেকে ছিটকে যান সাকিব। পরে আবার সিরিজের মাঝপথেই ফিরে আসেন নিজের পুরানো জায়গায়। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আল হাসান। 3 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন মাত্র 1টি আর রান 36। আর এ কারণেই 5 রেটিং হারিয়ে র্যাঙ্কিংয়ের 2-এ এখন সাকিব। তার রেটিং পয়েন্ট 223, শীর্ষে থাকা হাসারাঙ্গার রেটিং 228। যদিও এই সিরিজে পাওয়া একটা উইকেটই ক্রিকেট দুনিয়ায় অমরত্ব পাইয়ে দিয়েছে তাকে। 700 উইকেট এবং 14,000 রানের ক্লাবে বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন বাংলাদেশের জান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বের শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে, সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষী দিবসে যুক্তরাষ্ট্র বিএনপিপন্থী প্রবাসীদের এক সুর। রাজনীতির মাঝে বেনজির আজিজ বিতর্ক, ব্যক্তিগত ঘটনার দায় নেবে না কোনো বাহিনী, বলছে আওয়ামী লীগ। দুর্নীতি ও অধিকার হরণের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান বিএনপির। এবং তৃতীয় ধাপের উপজেলা ভোটেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।